এখন আমি তোমাদের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা দিল্লির একটা ঘটনা। ঘটনাটা একটা ক্রাইমের ঘটনা। ঘটেছিল 2016 সালে 18ই মে। দিল্লির জৈন ভবন এলাকায় একজন ফেমাস ডেন্টিস্ট, নাম ছিল ভগবান সিং রামাবত। বয়স ছিল 55 বছর। তিনি বসতেন প্রত্যেক দিন। প্রচুর পেশেন্ট আসতো তার কাছে ট্রিটমেন্ট নিতে। ঘটনার দিন রাত্রেবেলায় 9:30টার সময় পেশেন্ট প্রায় শেষ। এবার ক্লিনিক বন্ধ করা হবে এমন একটা ব্যবস্থা চলছে। সেখানে তিনি আছেন, আর সেখানে ডাক্তার ছাড়াও রয়েছে তার আরো 3জন কর্মচারী। হঠাৎ করে দুই বাইক আরোহী যুবক, মুখটা তাদের মাস্ক দিয়ে ঢাকা ছিল। একজন ছেলে বাইরেই দাঁড়িয়েছিল, বাইকটা স্টার্ট করাই ছিল। অন্য একজন ঢুকেছিল, জিন্সের প্যান্ট আর একটা কালো টি শার্ট পরেছিল। জিন্সের প্যান্টের কোমরের কাছ থেকে একটা দেশি পিস্তল বের করে গুলি চালিয়েছিল। 3খানা গুলি চালিয়েছিল ডাক্তারবাবুর দিকে উদ্দেশ্য করে। ডাক্তারবাবু কিচ্ছু বুঝতে পারার আগেই ছেলেটা ওই ঘটনা ঘটিয়ে আবারও সেই বাইকে উঠে এগিয়ে চলে গেছিল। 3জন কর্মচারী কি করবে কিছুই বুঝতে পারছিল না। পুলিশ টিমকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ টিম এসে মৃত ডাক্তারকে ফরেন্সিক ল্যাবে বিভিন্ন রকম টেস্টের জন্য পাঠিয়ে দেয়। 3জন যে কর্মচারী ছিল তাদের সাথে কথাবার্তা বলে পুলিশ টিম জানতে পারে যে ওই যে ভদ্রলোক, যিনি ডাক্তার, যিনি মারা গেছেন, তার লিভ ইন পার্টনার, একজন মহিলার সঙ্গী, সে ওই ক্লিনিকের ওপরের একটা ফ্ল্যাটে থাকে। পুলিশ টিম ওপরে যায়, গিয়ে দেখতে পায় যে সেই মহিলা নেই। সেই মহিলার নামও জানা যায়, তার নাম হচ্ছে প্রেমা সিং। পুলিশ প্রেমা সিং এর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কন্ট্যাক্ট হয়নি। আসে নেক্সট ডে সকালবেলায় 11টার সময় প্রেমা সিং বাড়ি ফিরেছিলেন, নিজের ওই ফ্ল্যাটে ফিরেছিলেন। প্রথমেই পুলিশ তার কাছে যায়। পুলিশের কিন্তু সন্দেহ হচ্ছিল ওই মহিলার ওপর, কারণ ওই মহিলা অদ্ভুতভাবে ভদ্রলোক মারা যাওয়ার পরেও ফিরে আসেননি। মহিলার সাথে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মহিলা পুলিশ টিমকে বলেছিল যে তিনি একজন ডিভোর্সি মহিলা। বর্তমানে তিনি ডক্টর রামাবতের সাথেই থাকেন। মহিলা 2 সন্তান রয়েছে প্রথম বিয়ে থেকে। ছেলের বয়স 18, মেয়ের বয়স 16। ভদ্রমহিলা নিজের ছেলে আর মেয়েকে নিয়ে যেদিন ডক্টর রামাবত মারা গেছিলেন, যেদিন তার মার্ডার হয়েছিল, সেদিন তিনি তাদেরকে নিয়ে মুভি দেখতে গেছিলেন। জঙ্গল বুক নামের একটা মুভি দেখতে গেছিলেন। মুভির টিকিটটাও তিনি প্রমাণ হিসাবে দেখিয়েছিলেন পুলিশ টিমকে। পুলিশ টিম জিজ্ঞেস করে 6টা থেকে 9টা পর্যন্ত আপনি মুভি দেখলেন বলেছেন, তারপরে আপনি নিজের ফ্ল্যাটে ফিরে আসেননি কেন? ভদ্রমহিলা বলে যে মুভি দেখার পরে আমি আমার বাচ্চারা আমার বোনের বাড়িতে সময় কাটিয়েছিলাম, সেখানে ব্রেকফাস্ট করেছিলাম। তারপরে আমি আমার বাচ্চা দুজনকে তাদের বাড়িতে, তাদের বাবার কাছে সেখানে ছেড়ে দিই, আর আমি এখানে ফিরে এসেছি, সেই জন্য সকাল 11টা বেজেছে। পুলিশ সেই দুজন বাচ্চার কাছে আর ওই ভদ্রমহিলা প্রেমার বোনের কাছে, যে কিন্তু দিল্লিতেই থাকতো বলে প্রেমা জানিয়েছিল, সব্বার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, পুলিশ বুঝতে পারে যে প্রেমা মিথ্যা কথা বলছে না। প্রেমার সাথে আরো অনেক জিজ্ঞাসাবাদ হয়। প্রেমার যে অতীত জীবন, সে ব্যাপারেও পুলিশ টিম জানতে চাইছিল প্রেমার কাছ থেকেই। প্রেমা যে ব্যাপারটা পুলিশ টিমকে জানিয়েছিল সেটা হচ্ছে প্রেমার ডিভোর্স হয়েছে 2007 সালে। যে ঘটনাটা ঘটেছিল তার থেকে প্রায় 9 বছর আগে। প্রেমা দিল্লির পালাম গাঁও নামের জায়গা, যেটা এয়ারপোর্টের একদম পাশে, সেখানে রুদ্র প্রতাপ সিং নামের এক ভদ্রলোকের সাথে তার বিয়ে হয়েছিল। তিনি ছিলেন একজন এয়ারফোর্সের অফিসার। তিনি খুব ধার্মিক ছিলেন। এক ছেলে এক মেয়ে, এই ছিল তাদের সংসার। প্রেমা আর প্রেমার হাজবেন্ডের মতামতের মধ্যে কখনোই মিল ছিল না। প্রেমা ওপেন মাইন্ডেড মানুষ, আর রুদ্রপ্রতাপ এয়ারফোর্স কর্মী, তিনি ছিলেন ধার্মিক ভীতু প্রকৃতির মানুষ। প্রেমার হাজবেন্ড রুদ্রপ্রতাপ প্রেমার ওই রকম খোলামেলা ভাবে জীবনযাপন, যখন যেখানে ইচ্ছা চলে যাওয়া,
যেমন ইচ্ছা জামা কাপড় পরা তিনি পছন্দ করতেন না। প্রেমা একটা বিউটি পার্লার চালাতো। সেই পার্লারটা চালাবারও দরকার নেই বলেই তার হাজবেন্ড তাকে বারবার বোঝাতো এবং পার্লারটা বন্ধ করে দিতে বলতো। প্রেমা আর রুদ্র প্রতাপ দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা সেই পর্যায়ে গেছিল যে দুজনের মধ্যে ডিভোর্স কেস ফাইল হয়েছিল। 3 বছর ডিভোর্স কেস চলার পরে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছিল। প্রেমা বাচ্চা দুটোকে তাদের বাবার কাছেই রাখতে চেয়েছিল, নিজে নেওয়ার জন্য খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। কারণ প্রেমার মনে হয়েছিল যে বাচ্চাদের বাবার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, তিনি পারবেন ভালো স্কুলে পাঠিয়ে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে। তারপর থেকেই কিন্তু প্রেমা 15 দিনের মধ্যে একবার বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়, সারাটা দিন কাটায়। এইভাবেই কিন্তু 2007-এর পরে 9 বছর কেটেছিল। এবার পুলিশ প্রেমাকে জিজ্ঞেস করে যে ডক্টর রামাবতের কেউ শত্রু ছিল কিনা, এমন কোনো শত্রু যে হয়তো তার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকবে বলে প্রেমার মনে হয়। প্রেমা বেশ কিছুক্ষণ ভাবার পরে বলেছিল যে সে শিওর যে হরিওম শর্মা নামের এক ভদ্রলোক আছে, যিনি হয়তো ডক্টর রামাবতের সাথে এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশ এবার অবাক হয়েছিল যে হরিওম শর্মার সাথে কি শত্রুতা এই ডক্টর রামাবতের। তখন সে যে ব্যাপারটা বলেছিল, বা পুলিশ সেই হরিওম রামাবতকে থানায় ডেকে নিয়ে লম্বা সময় পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর যে ব্যাপারটা সামনে এসেছিল বা যে কারণটা সামনে এসেছিল সেটা এবার বলবো। প্রেমা একজন এয়ারফোর্স কর্মীর স্ত্রী ছিল। হাজবেন্ড, 2 সন্তান নিয়ে তার সুখের জীবন ছিল। সে একটা পার্লার চালাতো। যেখানে সে পার্লার চালাচ্ছিল সেটা ছিল মহাবীর এনক্লেভ নামের একটা অ্যাপার্টমেন্ট। সেখানে তার ওই পার্লারের ঠিক পাশেই ছিল একখানা অফিস। অফিসটা ছিল একজন প্রপার্টি ডিলার, নাম ছিল হরিওম শর্মা। প্রেমার কিন্তু তখন ডিভোর্স হয়নি। তখন হরিওম শর্মার সাথে তার আলাপ হয়। আলাপের থেকে ঘনিষ্ঠ একটা প্রেমের সম্পর্ক চলছিল দুজনের। দুজনেরই হাজবেন্ড ওয়াইফ ব্যাপারটা জানতে পারে। প্রেমার হাজবেন্ড রুদ্র প্রতাপ এয়ারফোর্স কর্মী অনেক চেষ্টা করে প্রেমাকে এই সম্পর্ক থেকে বের করে আনা বা পার্লারটা সেখান থেকে বন্ধ করে অন্য কোথাও খোলা। প্রেমা কোনোভাবেই শোনেনি হাজবেন্ডের কথা। অন্যদিকে রুদ্র প্রতাপ, সেও কিন্তু কথা শোনেনি নিজের ফ্যামিলির। রুদ্র প্রতাপের ডিভোর্স হয়েছিল 2010 সালে। সোনি নামের একজন মহিলা ছিলেন তার স্ত্রী। এদিকে প্রেমার ডিভোর্স হয়েছিল 2007 সালে। তারপর প্রেমা আর রুদ্র প্রতাপ দুজন একসাথে থাকতেও শুরু করে। আবারও 2012 সালে রুদ্র প্রতাপের বাড়ির লোকজনেরা রুদ্র প্রতাপের বিয়ে ঠিক করেছিল শান্তি নামের একজন মেয়ের সাথে। শান্তির সাথে বিয়েটা ঠিক হয়ে যায়, শান্তির সাথে বিয়ে হয়েও যায়। কারণ রুদ্র প্রতাপের বাড়ির লোকজন কখনোই প্রেমা নামের ওই মহিলার সাথে নিজেদের বাড়ির ছেলের বিয়ে দেবে না, কারণ প্রেমা ডিভোর্সি। রুদ্র আবার বিয়ে হয়ে যায়। আবার বিয়ে হওয়ার পরে আবারও কিন্তু সেই স্ত্রী জানতে পারে যে তার হাজবেন্ড দিল্লিতে একটা ফ্ল্যাট নিয়ে একজন মহিলার সাথে থাকে। এই সমস্ত ব্যাপারটা জানার পরে আবার হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা বাড়তেই থাকে। 2014 সালে দ্বিতীয়বার ডিভোর্স হয়ে গেছিল হরিওম শর্মার। হরিওম শর্মা নিজের কোনো বউয়ের দিকেই নজর দিতেন না। নিজের যেটুকু ইনকাম হতো পুরোটাই খরচ করতেন এই মহিলা প্রেমার উপর। ধীরে ধীরে হরিওমের একটা সময়ে একটু আয় কমে গেছিল। সব ব্যবসাতেই এমন হয়, কখনো বেশি আয় হয়, কখনো কম আয় হয়। যখন আয় কমে গেছিল ধীরে ধীরে প্রেমার কিন্তু আর ভালো লাগছিল না হরিওমকে। প্রেমার উপরে এই পর্যন্ত প্রচুর টাকা খরচ করেছিল হরিওম। এবার প্রেমা নিজের দাঁতের কোনো সমস্যার জন্য ডাক্তার রামাবতের কাছে গেছিল। সেখান থেকে ডাক্তার রামাবতের ব্যাপারে একটু আধটু ব্যাপার জানতে পারার পর প্রেমা মাঝে মধ্যেই ডক্টর রামাবতের কাছে যাওয়া শুরু করে। ডক্টর রামাবতের সাথে প্রেমার বন্ধুত্ব, তারপরে সেখানেও প্রেমের সম্পর্ক শুরু হয়।
এবার ডক্টর রামাবত প্রেমার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করছেন। অন্যদিকে হরিওম শর্মার কিন্তু টাকা পয়সা কমে গেছে। টাকা পয়সা কমে গেছে বলে প্রেমা অন্য জায়গায় গিয়ে আবার বন্ধুত্ব, আবার প্রেমের সম্পর্ক শুরু করেছে। সেখান থেকে নিজের সমস্ত খরচ খরচাগুলো সে পাচ্ছে। এই ব্যাপারটা কোনোভাবেই হরিওম শর্মা সহ্য করতে পারছে না। হরিওম শর্মা বারবার প্রেমাকে বোঝাচ্ছে যে তোমার জন্য আমার দুজন স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তুমি এইভাবে আমাকে অ্যাভয়েড করতে পারো না, তুমি আজকাল ইগনোর করছো কেন, অনেক রকম ভাবে বোঝায়, কিন্তু প্রেমা কিছুতেই বোঝে না। 55 বছর বয়সী ডক্টর রামাবত তার কাছে ডক্টর রামাবতের ক্লিনিকের ওপরে একটা ফ্ল্যাট তিনি নিয়েছিলেন। সেই ফ্ল্যাটে গিয়ে প্রেমা তার সাথে থাকতে শুরু করে। ডক্টর প্রেমার সাথে লিভ ইন রিলেশনে থাকতেও শুরু করেন। সেই সঙ্গে মাঝে মধ্যে দরকার পড়লে তিনি নিজের পৈতৃক বাড়ি হরিয়ানাতেও গিয়ে ঘুরে আসতেন। ধীরে ধীরে সব লোকজন জানতে পারে যে প্রেমার সাথে ডক্টর রামাবতের একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। দুজন হাজবেন্ড ওয়াইফের মতো থাকা শুরু করে। অন্যদিকে এই ব্যাপারটা সহ্য করতে পারছিল না হরিওম শর্মা। সে যে কোনো ভাবে প্রেমাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছিল। প্রেমা কিন্তু একদম না করে দিয়েছিল যে না, সে আর কোনোদিন কখনো ডক্টর রামাবতকে ছেড়ে কোথাও যাবে না। এবার হরিওম শর্মার মনে হচ্ছিল যে প্রেমা তাকে ঠকিয়েছে। বারবার প্রেমাকে অনুরোধ করার পরও যখন প্রেমা ফিরছিল না হরিওম শর্মার কাছে, হরিওম শর্মা মাঝে মধ্যে রাস্তাঘাটে প্রেমাকে অপমান করা শুরু করে। মাঝে মধ্যেই বলতে শুরু করে যে তোমার জন্য অনেক টাকা খরচ করেছি, সেগুলো ফেরত দাও। মাঝে মধ্যেই হরিওম শর্মাকে সে বড় বড় অঙ্কের চেক দিতে শুরু করে। চেকগুলো কিন্তু সবই ডক্টর রামাবত দিচ্ছিল প্রেমাকে। এবার হরিওম শর্মা কিন্তু বুঝতে পারে যে ডক্টর রামাবতের কাছে প্রেমার গুরুত্ব ঠিক কতখানি। তার রাগ হয়, বারবার নানা রকম টাকা চাইতেই থাকে। এবার প্রেমা ঠিক করে আর যাই হোক টাকা সে তাকে দেবে না। আবারও হরিওম শর্মা তার কাছে গিয়ে বলে এখনো 5 লাখ টাকা বাকি রয়েছে, তুমি সেই টাকাটা ফেরত দাও, আর না হলে তুমি চলে এসো আমার সাথে, আবার তোমাকে থাকতেই হবে। হরিওম কখনোই ভাবেনি যে প্রেমা সত্যি সত্যি তাকে টাকাটা ফেরতও দিতে পারে। প্রেমা কিন্তু তাকে একটা চেক দিয়ে দিয়েছিল। প্রেমাকে বারবার ধমকানোর জন্য প্রেমা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করেছিল। পুলিশ কমপ্লেন হয়েছিল বলে হরিওম শর্মাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। এবার কিন্তু হরিওমের মনে প্রেমার প্রতি যে প্রেম ছিল সেটা উধাও হয়েছিল। সে মনে মনে ভাবছিল যে কোনো ভাবে প্রেমাকে জব্দ করতে হবে। সে জেল থেকে যখন বেরিয়ে আসে, প্রেমার দেওয়া ওই চেক 5 লাখ টাকা সেটা সে ব্যাংকে জমা দিয়েছিল। ব্যাংকে জমা দিতেই সেই চেকটা বাউন্স করে। আরো রেগে যায় হরিওম শর্মা প্রেমার উপর। এবার সে ঠিক করে যে না, আর প্রেমার উপর বিশ্বাস করা যাবে না। প্রেমা আমাকে ঠকিয়েছে, আমার কাছ থেকে নিজের খরচ খরচার টাকাগুলো বোকা বানিয়ে নিয়ে নিয়েছে। হরিওম নিজের এই সমস্যার কথা আরো একজন প্রপার্টি ডিলার, তার নাম ছিল বিক্রান্ত, তাকে জানিয়েছিল। বিক্রান্তের কিন্তু এমন অনেক লোকজনের সাথে আলাপ ছিল যারা এইরকম ক্রিমিনাল টাইপের মানুষজন, যারা বিভিন্ন রকম ছোট বড় অপরাধের সাথে জড়িয়ে থাকে বেশিরভাগ। বিক্রান্তকে হরিওম শর্মা এই কাজটা করানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিলেন। বিক্রান্ত নিজে গিয়ে তো এই কাজ করবে না, সেই জন্য বিক্রান্ত একজন ড্রাইভার তার সাথে কন্ট্যাক্ট করে, তার নাম ছিল অঙ্গদ। অঙ্গদকে পুরো ব্যাপারটা বোঝায়। অঙ্গদ আবার নিজের একজন বন্ধু যার নাম ছিল সোনু, তাকে ঠিক করে। তারা দুজনে মিলে একটা চুরির বাইক আর একটা দেশি রিভলভার ঠিক করা হয়। দুজনে বেশ কয়েকদিন ধরে ওই ডেন্টিস্টের ক্লিনিকের আশেপাশে ঘোরাঘুরি করে দেখে নেয় যে ডক্টর কখন কোথায় যাচ্ছে, কখন সে ক্লিনিকে থাকে, কখন সে একা ক্লিনিকে থাকে, যারা কর্মচারী কাজ করে তারা ঠিক কেমন ভাবে অ্যাক্টিভ, তারা সাহসী কিনা, রাত্রেবেলায় কটার সময় ক্লিনিকটা বন্ধ হয়, সমস্ত ব্যাপারটা কিন্তু খোঁজ খবর নিচ্ছিল ওই দুজন ছেলে। খোঁজ খবর নেওয়ার পরে ওই ডেটটা ঠিক করা হয়। রাত্রেবেলায় 9টার পর ক্লিনিকের লোকজন থাকে না বললেই চলে।
আঙ্গাদ সে চুরির বাইকটা স্টার্ট করে বাইরেই দাঁড়িয়ে থাকে। তার বাইকের পেছন থেকে সোনু নামের একজন ছেলে ভেতরে ঢুকে আসে। কোনো কথা বলার আগেই সে ডাক্তারকে উদ্দেশ্য করে 3খানা গুলি করে। গুলি করে সে আবারও বাইরে বেরিয়ে চলে গেছিল। আশেপাশের লোকজন দেখেছিল। পরবর্তীকালে কিন্তু সিসিটিভিতেও তাদের বাইকের নম্বরটা দেখা গেছিল, যেই নম্বরটা বের করে জানা যায় যে বাইকটা চুরি হয়ে গেছে। পুলিশ কিন্তু সেই দুজনকে খুঁজছিল। প্রেমা যদি পুলিশ টিমকে হরিওম শর্মার ব্যাপারে না জানাতো, তাহলে পুলিশ অত সহজে হয়তো অপরাধীকে খুঁজে বের করতে পারত না। পুলিশ প্রেমার কথায় হরিওম শর্মাকে অ্যারেস্ট করে। হরিওম শর্মার জিজ্ঞাসাবাদের পরে আঙ্গাদ, সোনু, বিক্রান্ত 3জনকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে ওই 4জন, বিক্রান্ত, সোনু, আঙ্গাদ আর হরিওম শর্মা, সবাই গাজিয়াবাদের জেলে বন্ধ রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।